শুরুতেই আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যার নাম ওইয়াং। ছোটবেলায় ওর বাবা ওর মাকে ছেড়ে চলে গেছে, আর তারপর থেকেই ওইয়াংয়ের মায়ের একটা মানসিক রোগ হয়ে গেছে। আর সেই মানসিক রোগ থেকেই ওইয়াংয়ের মা ওইয়াংয়ের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে, মারধর করে। কিন্তু ওইয়াং তার মাকে ভীষণ ভালোবাসে। এমনিতেই তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, একমাত্র সম্বল তার মা। আর এখন তার মাই তার উপর দিন রাত শুধুমাত্র অত্যাচার করে যায়। তবে এখন ওইয়াং অনেকটা বড় হয়ে গেছে, তবে নিজের ছোটবেলার এই অতীতের কথা ওইয়াং আজও ভুলতে পারেনি। সেই ভয়ঙ্কর অতীত আজও ওইয়াংকে তাড়া করে বেড়ায়। সে বর্তমানে একাই থাকে, তার না তো আছে বাবা আর না তো আছে মা, কারণ মা অনেক বছর আগেই ছোটবেলাতেই মারা গেছে। এই গোটা পৃথিবীতে ওইয়াং শুধুমাত্র একা। ছোটবেলায় এরকম ভয়ঙ্কর অতীতের কারণে ওইয়াং প্রচণ্ড চুপচাপ স্বভাবের, কারোর সঙ্গে কথাও বলে না আর কারোর সঙ্গে মিশতেও জানে না। তাই ওইয়াংয়ের কোনো বন্ধুও নেই। ওইয়াং সারাদিন বাইরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, কিন্তু সারা দিনের শেষেও যখনই ঘরে ফেরে ও যেন দেখতে পায় ওর মা ওর সামনেই দাঁড়িয়ে আছে। তবে ওইয়াংয়ের এই সমস্ত কিছুই অভ্যাস হয়ে গেছে, কারণ ওর সাথে এই ঘটনা মাঝে মাঝেই হয়। এরপর ওইয়াংকে দেখা যায় ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শেখানো হয় এরকম একটা কোচিং সেন্টারে গেছে। আসলে ওইয়াং জাপানিজ ভাষা শিখছে, কারণ ও জাপানে চলে যেতে চায় নিজের শহর ছেড়ে। সেদিন এই কোচিং সেন্টারে নতুন আর একটা স্টুডেন্ট এসে ভর্তি হয়। সেই মেয়েটা এসে ওইয়াংকে বলে, আমি কি তোমার পাশে বসতে পারি? যেহেতু ওইয়াং কারোর সঙ্গে মিশতে চায় না আর কথাও বলতে চায় না, তাই মেয়েটার এইসব প্রশ্নেতেও কোনো উত্তর দেয় না। সেই সময় মেয়েটা ওইয়াংয়ের গায়ে হাত দিয়ে ডাকে, আর ওইয়াং যখনই মেয়েটার দিকে তাকায় একেবারে অবাক হয়ে যায়। ওইয়াংয়ের সামনে যে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে সেটা হুবহু তার মায়ের মতো দেখতে। এই মেয়েটার নাম শাওচাও। আর তাই তো এই শাওচাওকে দেখে ওইয়াং অনেকটা বেশি অবাক হয়ে যায় যে হুবহু তার মায়ের মতো দেখতে আরেকটা মানুষ কি করে হতে পারে। শাওচাও সেও বুঝতে পারে যে ওর দিকে অদ্ভুতভাবেই ওইয়াং তাকিয়ে আছে। ওইয়াং বলে, তোমার নাম শাওচাও? শাওচাও বলে, হ্যাঁ। আর অবাক হয়ে বলে, তুমি কথা বলতে জানো? ওইয়াং বলে, কিন্তু আমি বেশি কথা বলি না। শাওচাও বলে, তাহলে তো আমরা দুজনে খুব ভালো বন্ধু হতে পারি। তুমি জানো আমি সারাদিন কথা বলতে পারি। ভালো হবে, আমি সারাদিন অনেক কথা বলবো আর তুমি সব কথা আমার শুনবে। এই কথাটা শুনে ওইয়াং তখন একটু হাসে। শাওচাও অবাক হয়ে বলে, তুমি হাসতেও জানো? কথাটা বলে শাওচাও নিজেই হাসতে থাকে। শাওচাও বলে, আচ্ছা আমাদেরকে আগে কোনোদিনও দেখা হয়েছে? ওইয়াং বলে, না। শাওচাও বলে, তাহলে তুমি আমার দিকে প্রথমে এরকম অদ্ভুতভাবে দেখছিলে কেন? ওইয়াং বলে, কারণ তুমি আমার এক পরিচিতর মতো হুবহু দেখতে। সেই সময় ওখানে সেই জাপানিজ টিচার এসে দুজনকে একটু বকা দেয়, কারণ ক্লাস চলাকালীন দুজনে গল্প করছে। ক্লাস শেষ হয়ে গেলে ওইয়াং যখন তাড়াতাড়ি করে বেরোচ্ছিল, শাওচাও ওকে পেছন থেকে ডাকতে থাকে। শাওচাও এসে বলে, চলো আমরা একসঙ্গে উইচ্যাটে বন্ধু হয়ে যাই। ওইয়াং বলে, আমার ওসব নেই। শাওচাও তখন ফোন নাম্বার চায়, ওইয়াং বলে, আমার ফোনও নেই। এটা শুনে খুব একেবারে অবাক হয়ে যায় শাওচাও যে আজকাল একটা মানুষের ফোন থাকে না। এরপর পুরো রাস্তাটাই পেছন পেছন ছুটতে থাকে শাওচাও কোনো না কোনোভাবে ওইয়াংয়ের সঙ্গে কথা বলার জন্য। শাওচাও বলে, তুমি কিন্তু ভীষণ অদ্ভুত একজন, কিন্তু আমার তোমাকে খুব ভালো লেগেছে। চলো আমরা দুজনের বন্ধু হয়ে যাই। ওইয়াং সেও তখন হাতটা বাড়িয়ে দেয় বন্ধুত্ব করার জন্য, কিন্তু হঠাৎ করে ওখানে একটা গাড়ি চলে আসে আর শাওচাও বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে এসেছে। এটা বলেই ও ওখান থেকে চলে যায়। ওইয়াং তখনও ভাবতে থাকে যে ওর মায়ের মতো দেখতে পুরোপুরি শাওচাও, আর দুটো মানুষ এতটা একই কী করে হতে পারে। তবে স্বভাব দুটো মানুষের সম্পূর্ণ আলাদা। এরপর একটা বুক স্টোর দেখতে পাওয়া যায়, আর সেই বুক স্টোরটাই আসলে ওইয়াংয়ের। ওইয়াং বই বিক্রি করেই নিজের সমস্ত খরচ চালায়। হঠাৎ করেই বাইরে সে সময় বৃষ্টি নামায় ওইয়াং বাইরে চলে আসে, কারণ সেখানে ওর বাইকটা ছিল আর বাইকটা বৃষ্টিতে ভিজছিল। আসলে ওইয়াং যে বাইকটা চালায় সেটা বৃষ্টিতে ভিজে গেলেই খারাপ হয়ে যায়, আর এবারও সেই জিনিসটাই হয়েছে। বাইকটা কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। সেই সময় বাইকটা হঠাৎ করে পড়েই যাচ্ছিল, কিন্তু ওখানে চলে আসে আমাদের গল্পের নায়ক আর এসে বাইকটা ধরে ফেলে। আমাদের গল্পের এই নায়কের নাম হচ্ছে হান। আর এইভাবেই ওইয়াংয়ের সঙ্গে হানের প্রথম দেখা হয়। হান তারপর বুক স্টোরের ভেতরে বাইকটাকে নিয়ে আসে আর নিজে থেকেই বলে যে সে বাইক সারাতে জানে, যদি ওইয়াং চায় তাহলে সে সারিয়ে দিতে পারবে।
এরপর হান বাইকটা সারাতে থাকে আর হানের জন্য গরম গরম কফি বানায় ওয়াং। প্রথম দিনেই হানকে এতটা উপকারী দেখে ভীষণ পছন্দ হয়ে যায় ওয়াংয়ের। তখনই হানের চোখ যায় ওখানে জাপানি সেই বইটার ওপর আর জিজ্ঞাসা করে যে এই বইটা কি আমি পেতে পারি। ওয়াং বলে ওই বইটা আমার, আর ওটা একটাই আছে। ওয়াং তারপর গরম কফি দেয় হানকে আর হান সেটা খায়। আর অ্যাট লাস্ট দেখা যায় যে হান বাইকটাকে সারাতে পেরেছে আর বাইকটাও স্টার্ট নিচ্ছিল। ওয়াং তখন হানকে থ্যাংক ইউ বলে আর হান একটা মৃদু হাসি দেয়। তারপর নিজের গাড়ি নিয়ে হান ওখান থেকে চলে যায় আর ওয়াং বসে বসে দেখতে থাকে। পরের দিন হান সেই বুক স্টোরে আবারও আসে আর আজকে ওয়াং নিজেই ওই বইটা হানকে দিচ্ছিল। বইটা পেয়ে হান তো ভীষণ খুশি হয়ে যায়। এরপর শাওচাও আর ওয়াংকে একসাথে দেখা যায়। শাওচাও সবসময় ওয়াংয়ের সাথে সাথেই থাকতে চায়, ওর সঙ্গে গল্প করতে চায়, নিজের বিভিন্ন সিক্রেট শেয়ার করতে চায় আর সবসময় ওয়াংয়ের পেছন পেছন ঘোরে। এরকমভাবেই ওয়াংকে একদিন শাওচাও নিয়ে আসে একটা শপিং মলে। সেখানে শাওচাও যেমন নিজের জন্য কিনছিল তেমনি এক একটা ড্রেস ওয়াংয়ের ওপর ফেলে দেখছিল ওয়াংকে মানাচ্ছে কিনা। তবে শাওচাওয়ের মতো একটা বন্ধু পেয়ে ওয়াং সেও কিন্তু অনেক খুশি, কারণ এই গোটা শহরে তার আপন বলতে কেউ নেই। এই একটা মানুষ যে সবসময় তার পাশে পাশে থাকছে, এটা কারই না ভালো লাগে। আর এভাবেই দুজনের অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। শাওচাও একদিন একটা খাবার বারবার করে ওয়াংকে খেতে বলছিল, কিন্তু ওয়াং খেতেই চাইছিল না, কিন্তু অনেক জোর করে ও খাবারটা খায় আর দেখে সত্যি সত্যি খাবারটা অনেক টেস্টি। ওয়াং তখন শাওচাওয়ের একটা ছবি তুলতে যায়। শাওচাও বলে তুই এইভাবে কেন ছবি তুলবি আমার, আমি ভালো করে পোজ দিচ্ছি, তুই তারপর ছবি তোল। আর ওয়াং তখন সেইভাবেই শাওচাওয়ের ছবি তুলে দেয়। এরপর ওয়াংয়ের বুক স্টোর দেখতে পাওয়া যায়। আজকে আবারও হান এসেছে ওয়াংয়ের বুক স্টোরে। তখন হান মাস্ক পরেছিল কারণ ওর ঠান্ডা লেগেছে, আর ওয়াংকে দেখা যায় ও তখন মাস্ক পরেছে কারণ ওরও ঠান্ডা লেগেছে। আসলে সেদিন দুজনেই বৃষ্টিতে ভিজেছিল, তাই এই অবস্থা। হানকে দেখে ওয়াং তখন আবারও হানের জন্য কফি বানাতে থাকে। হানের চাহনি দেখে বোঝা যায় যে সেও ওয়াংকে পছন্দ করতে শুরু করেছে, আর ওয়াং সেও তো প্রথম দিন থেকেই হানকে পছন্দ করছে। এরপর ওয়াং সেই কফিটা হানকে দিয়ে দেয় আর হান তারপর সেই কফির দামটা ওখানে রেখে সেই স্টোর থেকে বেরিয়ে যায়। ওয়াং যখন কফির দামটা নিতে যাবে সেই সময় ওই নোটটার ভেতরে ও দেখতে পায় 4টে ওষুধ। আসলে ওয়াংয়ের ঠান্ডা লেগেছে, এটা দেখে ওর জন্য ওষুধ দিয়ে গেল হান। যে ব্যাপারটা খুব ভালো লাগে ওয়াংয়ের, যে কোনো মানুষ প্রথম তার কেয়ার করছে এইভাবে। ওয়াংয়ের জীবনটা আগের থেকে এখন অনেকটা বদলে গেছে। তার একটা পছন্দের মানুষ হয়েছে, তার একটা খুব ভালো বন্ধু হয়েছে এখন, আর সেই জন্য ওয়াং সেও নিজের জীবনে অনেক খুশি থাকে। এরপর শাওচাও ওয়াংকে নিয়ে চলে আসে নিজের বাড়িতে, যেখানে শাওচাও একা থাকে। এই বাড়িটা ভীষণ সুন্দর। ওয়াং দেখে তো একেবারে অবাক হয়ে যায় যে কত সুন্দর একটা জায়গায় থাকে। সেখানে সোজা ওয়াং চলে আসে ওখানে যে ফ্যামিলি ফটোগুলো ছিল সেগুলোর সামনে। শাওচাও তখন ছবিগুলো দেখিয়ে দেখিয়ে বলছিল কোনটা ওর মা আর কোনটা ওর বাবা। ওয়াং জিজ্ঞাসা করে ওরা এখন কোথায়। শাওচাও বলে ওদের ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগে। আমি ওদের দুজনের জীবনে কারোরই বোঝা হতে চাই না, তাই তো আলাদা থাকি। তবে আমি যখন আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব তখন আমার আবার একটা ফ্যামিলি তৈরি হবে, আর সেই সময় আমার আর আমার বরের এরকম ছবি দিয়ে আমি দেওয়াল ভরিয়ে দেব। সব ভেবেই শাওচাও পাগলিদের মতো হাসতে থাকে। ওয়াং জিজ্ঞাসা করে তুই তো বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসিস তাই না। শাওচাও বলে অবশ্যই বাসি, ওই একটা মানুষই যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। বিয়ের পরে আমরা এই বাড়িটাতেই দুজন মিলে একসঙ্গে থাকবো ঠিক করেছি। ওয়াং বলে কিন্তু সেই স্বপ্ন যদি কোনোদিনও সত্যি না হয়। এটা শুনে শাওচাও খুব অবাক হয়ে ওয়াংয়ের দিকে তাকায়। ওয়াং বলে ছেলেরা খুব খারাপ হয়, তারা কোনোদিনও কাউকে ভালোবাসতে জানে না। শাওচাও বলে কে তোকে এত কষ্ট দিয়েছে বলতো, আমি তাকে পিটিয়ে মুখ ভেঙে দেব। ওয়াং বলে আমি কোনোদিনও প্রেম করিনি। শাওচাও এটা শুনে অবাক হয়ে যায় যে ওয়াংয়ের মধ্যে তো সুন্দরী স্মার্ট মেয়ে আজ অব্দি কোনোদিনও প্রেম করেনি। শাওচাও বলে তুই জানিস আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার প্রায় 7-8 বছরের সম্পর্ক, আমাদের মধ্যে কোনোদিনও সেইভাবে কোনো ঝগড়াই হয়নি। এরপর আবারও গাড়িটা খারাপ হয়ে যায় ওয়াংয়ের, আর সেটাকে সারাচ্ছিল হান। আর হান এখন ওয়াংয়ের কাছাকাছি আসলে ওয়াং সেও খুব খুশি হয়ে যায়। অজান্তেই মনে মনে হানকে অনেকটা ভালোবেসে ফেলছে। গাড়িটা সারিয়ে দেওয়ার পর হান বলে কেমন সারিয়েছি বলো।
ওয়াং তখন একটা টিস্যু হানের দিকে বাড়িয়ে দেয় আর ইশারা করে বলে যে হানের মুখে কালি লেগে গেছে। ওয়াং বলে বাইক চালাতে পারবে? হান তখন ওয়াংয়ের দিকে তাকায় আর তারপর দেখা যায় ওই বাইকটাই হান চালাচ্ছে আর তার পেছনে বসেছে ওয়াং। হানের সঙ্গে এইভাবে সময় কাটিয়ে খুব খুশি হয়ে যায় ওয়াং। এভাবে আস্তে আস্তে হানকে আরও বেশি করে ভালোবেসতে থাকে ওয়াং। ওয়াংয়ের জীবনটা এখন সম্পূর্ণ একটা স্বপ্নে পরিণত হয়েছে। আগের জীবনের সঙ্গে এই জীবনের কোনো মিল নেই। ওয়াংকে ভালোবাসার জন্য, ওয়াংয়ের ভালো থাকার জন্য এখন অনেক কারণ তৈরি হয়েছে। এরকমই একদিন ওয়াং চলে এসেছে শাওচাওয়ের অফিসে। সেখানে শাওচাও সেলস ডিপার্টমেন্টে জব করে। যেহেতু কাজে তখনও ব্যস্ত ছিল তাই নিচেই অপেক্ষা করছিল ওয়াং। ওখানে বেশ কিছু পেন্টিং ছিল আর সেগুলো দেখেই সময় কাটাচ্ছিল ওয়াং। এই সময় পেছন থেকে একজন বলে ওঠে যে ছবির থেকে দূরে সরে যাও। ওয়াং পেছনে তাকিয়ে দেখে এটা আর অন্য কেউ নয়, এটা তো হান। আর হান এখানে ওয়াংকে দেখে খুব অবাক হয়ে যায় আর ওয়াং হানকে এখানে দেখে ভীষণ খুশি হয়ে যায়। হান এসে বলে তুমি এখানে কি করছো? ওয়াং বলে আমি আমার একটা ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। হান বলে ও আমিও। সেই সময় দুজন মিলেই ওখানে থাকা ওই পেন্টিংটা খুব কাছ থেকে দেখতে থাকে। সেই সময় শাওচাও ওপর থেকে ওদেরকে দেখতে পায় আর ডাকে আর বলে তোমরা দুজনেই এখানে চলে এসেছো। শাওচাও এসে তখন বলে হান হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আর ওয়াংয়ের কাছে গিয়ে বলে যে ওয়াং হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আর দুজন দুজনের সঙ্গে আলাপ করিয়ে দেয়। ওয়াং এটা দেখে তো একেবারে অবাক হয়ে যায় যে ওর সব থেকে পছন্দের মানুষ, যাকে ও এতদিন ধরে ভালোবেসে এসেছে মনে মনে, সেই মানুষটাই তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। এরপর ওখান থেকে ওরা তিনজন মিলে চলে যায় একটা বারে। সেখানে ওয়াংয়ের মনটা তো ভীষণ খারাপ ছিল আর হান সে কিন্তু তখন ওয়াংয়ের দিকেই তাকিয়ে আছে। আর ওয়াং যখনই হানের দিকে তাকায় সেই সময় হান নিজের চোখটা সরিয়ে নেয়। এরপর ওখান থেকে ওরা তিনজন মিলে একসঙ্গে বেরোয়। শাওচাও আজকে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে তাই হাঁটতেই পারছিল না। শাওচাও তখন ব্যাগ থেকে একটা গিফটের বাক্স বের করে ওয়াংয়ের দিকে এগিয়ে দেয় আর বলে মেরি ক্রিসমাস। ওয়াং বলে আমার তো এরকম ক্রিসমাস সেলিব্রেট করার কোনো অভ্যেস নেই আর সেই জন্য আমি তোর জন্য কিছু আনিও নি। শাওচাও বলে কোনো ব্যাপার না পাগলি, তোর উপহার দিতে লাগবে না, তুই আর আমার বয়ফ্রেন্ড দুজনেই একদম একই। হানও আজকে আমার জন্য একটাও গিফট আনেনি। আর এইসব বকতে বকতেই শাওচাও বমি পেয়ে যায়। এরপর হান শাওচাওকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে পড়ে আর ওখান থেকে ওকে নিয়ে চলে যায়। আর ওয়াং ওখানেই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। বাড়িতে এসে গিফটটা খুলে ওয়াং দেখতে পায় যে ওটার ভেতরে আসলে একটা ফোন রয়েছে, যাতে সেই ফোন দিয়ে ওয়াং শাওচাওর সঙ্গে যোগাযোগ করতে পারে। আর তারপরেই ওয়াং খুঁজতে থাকে যে কি এমন গিফট যা দেওয়া যায় শাওচাওকে। আর তারপরে ও একটা দেওয়ার মতো উপহার পেয়েও যায়। পরের দিন ওয়াং শাওচাওকে নিয়ে চলে আসে শহরের সব থেকে বড় উঁচু বিল্ডিংটাতে। আর সেখানে এসে শাওচাও তো ভীষণই ভয় পাচ্ছিল। ওয়াং বলে তুই আমাকে বিশ্বাস করিস তো? শাওচাও বলে করি তো। ওয়াং বলে তাহলে চোখ খুলে একবার সামনে তাকা, আমি বলছি তোর খুব ভালো লাগবে। শাওচাও তখন খুব সাহস করে ভয় ভয় সামনের দিকে তাকায়। আর যখনই সামনের এই সৌন্দর্যতা দেখে ও তো একেবারে অবাক হয়ে যায় আর খুব পছন্দ হয় জায়গাটা। ওয়াং বলে এই নে তোর ক্রিসমাস গিফট। শাওচাও তখন ওটা খুলে দেখে যে খুব সুন্দর একটা ব্যাঙ্গেল রয়েছে আর সাথে সাথে ওটা হাতে পরে নেয় আর খুব খুশি হয়ে যায় এই গিফটটা পেয়ে। ওয়াং বলে এটা আমার মায়ের, যেটা শুনে একেবারে অবাক হয়ে যায় শাওচাও আর ওটা খুলতে চায়, কারণ যতই হোক ওটা ছিল ওয়াংয়ের মায়ের। কিন্তু দেখা যায় যে ওই হাতের বালাটা খুবই টাইট হয়েছে, যে খুলছিলই না। ওয়াং বলে দেখলি তো, এটা এখন তোর হয়ে গেল। তাই শাওচাও সেও বালাটা পরে থাকতে রাজি হয়ে যায়। এরপর ওয়াং শাওচাওকে নিয়ে চলে আসে ওর চেনা একটা রেস্টুরেন্টে, যেখানকার খাবার সব থেকে বেশি পছন্দ ওয়াংয়ের। আর এখানকার খাবার শাওচাওয়েরও ভীষণ পছন্দ হয়ে যায়। তখনই ওই রেস্টুরেন্টের বাইরে একটা লোক দাঁড়িয়েছিল আর রং দিয়ে এটাই লিখছিল যে এই দোকানটা আসলে বিক্রি আছে, যেটা দেখে শাওচাও আর ওয়াং দুজনেই খুব অবাক হয়ে যায়। ওরা দুজনে তখন বাইরে চলে আসে আর ওই লোকটার ফেলে রাখা যে রংটা ছিল সেটা দিয়ে একটা বড় লাভ এঁকে দেয়। সাথে সাথে ওই যে লেখাটা ছিল সেটাও ঢেকে যায়। লোকটা তখন ওখানে এসে ওদের দুজনকে ভীষণ বকতে থাকে যে তারা কেন এই পাগলামিটা করেছে। কিন্তু সেই সময় ওই লোকটাকে পাত্তা না দিয়ে দুজন মিলে বাইকে করে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে হান আসে ওয়াংয়ের সঙ্গে দেখা করতে আর বলে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না,
তুমি আর শাও চাও কি করে একে অপরের বন্ধু হলে? তোমরা দুজনে সম্পূর্ণ আলাদা। ওয়াং বলে, আর সেই জন্যই আমরা বন্ধু। সেই সময় হান কিছু একটা বলার জন্য সবে ওয়াংয়ের নামটা নেয়। ওয়াং বলে, যা বলবে দুবার ভেবে বলবে, কারণ মানুষ একটা কথা একবার বলে ফেললে সেটার কিছুতেই তুলে নেওয়া সম্ভব হয় না। এই কথাটা শোনার পরে হান তখন ওয়াংকে আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর এরকমই একটা দিনে শাও চাও ফোন করে ওয়াংকে আর এক্ষুনি ডেকে পাঠায় যে তুই তাড়াতাড়ি আয়। আসলে আজকে বছরের শেষ দিন, তাই একসঙ্গে ওরা সবাই মিলে সময় কাটাতে এসেছে। সেখানে হান, শাও চাও আর ওয়াংও আছে। শাও চাও তখন সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। আর আকাশে তখন এত বাজি ফাটছিল যেটা দেখে শাও চাও তো ভীষণ খুশি হয়ে যায়। যেহেতু এত লোকজন, এত আওয়াজ ওয়াংয়ের একদম পছন্দ নয়, তাই ও ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখন ও যেদিকেই তাকায় ও দেখতে পায় একটা ছেলে আর একটা মেয়ে নিজেদের একে অপরের কাছে ভালোবাসছে বা কিস করছে। এই জিনিসগুলো দেখে ওয়াংয়ের যেন আরও বেশি করে বিরক্ত লাগতে শুরু করে। এত ভিড়ের মধ্যেও হানের চোখ কিন্তু ওয়াংয়ের ওপরেই ছিল। ওয়াং যখন দেখে যে হান আর শাও চাও একে অপরের সঙ্গে কত খুশিতে আছে, সেটা দেখে ওয়াংয়ের অনেক মন খারাপ হয়ে যায়। আর ও ওখান থেকে বেরিয়ে অনেকটা দূরে চলে যায় এই পার্টিটা ছেড়ে। ওয়াং যখন এই সমস্ত কিছু থেকে অনেকটা দূরে চলে আসে, ঠিক সেই সময় হঠাৎ করে বৃষ্টি নামে আর দেখা যায় হান তখন ওয়াংয়ের কাছেই চলে আসে। আর তারপরেও ওরা দুজন মিলে ছুটতে ছুটতে ওখানে থাকা যে লাইট হাউস সেটার কাছে চলে আসে আর ঠিক করে যে আপাতত ওরা দুজনেই বৃষ্টিতে ভিজে গেছে, তাই এই লাইট হাউসের ভেতর ঢুকলে ওরা একটু গরম পাবে। এরপর ওরা দুজনে সেই লাইট হাউসের ভেতরে চলে আসে আর সেই সময় ওখানে একটা লাল রঙের কম্বল হান পেয়ে যায়। এরপর ওই কম্বলটা দিয়ে হান আড়াল করে আর সেই সময় ওয়াং নিজের ভেজা জামা কাপড়গুলো খুলতে শুরু করে। আর তারপর হান সেটা দিয়ে ওয়াংকে ঢেকে দেয়, কারণ ভীষণ ঠান্ডা, তার উপর আবার বৃষ্টিতে ভিজে গেছে, তাতে করে আরও বেশি করে ঠান্ডা লাগছে। এরপর দুজন মিলেই সিগারেট ধরায়, যদি সিগারেটটা খেয়ে গাটা একটু গরম হয়। ওয়াং দেখে যে হান বৃষ্টিতে একেবারে ভিজে গেছে আর ঠান্ডায় থরথর করে কাঁপছে। ওয়াং তখন নিজের ওই কম্বলের কিছু অংশ হানের দিকে এগিয়ে দেয় আর তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে নিজেরাই হাসতে থাকে। হান তখন ওই কম্বলটা আবারও ওয়াংকেই দিয়ে দেয় আর ওয়াং আবারও সেটা হানকেই দিয়ে দিতে চায়। আর সেই সময় হঠাৎ করেই হান ওয়াংকে জোর করে কিস করে আর ওয়াং এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় আর হানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কারণ এই হান তারই বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, তাই ওয়াং কিছুতেই হানের সঙ্গে এটা করতে পারে না। কিন্তু হান নিজের চোখের চাহনি দিয়ে বুঝিয়ে দেয় যে সে শাও চাওকে নয়, সে ওয়াংকে ভালোবাসে। সেই সময় হান আবারও একটু একটু করে ওয়াংয়ের দিকে এগিয়ে আসে। ওয়াংয়ের মনে পড়ে যায় হানের সঙ্গে কাটানো সেই ভালো মুহূর্তগুলোর কথা। ও তো প্রথম থেকে হানকে ভালোবেসে এসেছিল, তাই সেই সময় ওয়াং আর হানকে বাধা দেয় না। ওরা দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে আর এই রাতে ওদের দুজনের মধ্যে সমস্ত কিছুই হয়। পরের দিন সকাল হয়ে গেলে বৃষ্টি থেমে যায় আর ওয়াং তখন ওই লাইট হাউসের বাইরে এসে দাঁড়িয়েছিল। ভাবতে থাকে কালকে রাতে যা যা হয়েছে সেটা তার করা একদমই ঠিক হয়নি। সে আসলেই মস্ত বড় ভুল করে ফেলেছে। তাই হানকে না জাগিয়েই ওকে কোনো কিছু না বলে ওখান থেকে চলে আসে ওয়াং। সেদিনই সন্ধেবেলা ওয়াং যখন নিজের বইয়ের দোকানে বসে বই পড়ছিল, সেই সময় ওর কাছে চলে আসে শাও চাও। শাও চাও তখন একটা বিয়ের ড্রেস পরেছিল আর কান্না করছিল। শাও চাওকে এইরকম অবস্থায় দেখে ওয়াং খুব অবাক হয়ে যায়। শাও চাও তখন ছুটতে এসে ওয়াংকে জড়িয়ে ধরে। শাও চাও কান্না করতে করতে বলে হান অনেক বদলে গেছে। কথাটা বলার পরে শাও চাও অনেক অনেক কান্না করতে থাকে। শাও চাওয়ের যাতে ভালো লাগে সেই সময় ওয়াং ওকে সাথে সাথে বাইকে করে ঘুরতে নিয়ে বেরোয়। শাও চাও বলে আজকে আমাদের বিয়ের ছবি তোলার কথা একসঙ্গে, আর কদিন পরেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমার সঙ্গে হান ব্রেকআপ করে ফেললো। ও আমাকে বলল ও নাকি অন্য একজনকে ভালোবাসে। শাও চাও মন খারাপ করে বলে যে 8 বছরও কি যথেষ্ট নয় একটা মানুষকে চেনার? আমি 8 বছর ওর সঙ্গে রয়েছি, কিন্তু একটা দিনও বুঝতে পারিনি যে অন্য কাউকে ভালোবাসে। এই সব কথাগুলো বলতে বলতে অনেক কান্না করছিল শাও চাও। ওয়াং তখন শাও চাওকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দিতে থাকে। ওয়াং বলতেও পারছে না যে যে মানুষটা শাও চাওকে সব থেকে বেশি ঠকিয়েছে সেটা ওয়াং নিজে। আর এই জন্য ওয়াং সেও ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছে, একদম ভালো নেই ওয়াং।
এরপর হান ওয়াংকে ফোন করে আর দেখা করতে চায়। ওয়াং বলে, আমাদের মধ্যে দেখা হওয়ার মতো কিছুই নেই। আমি সেদিন যে ভুলটা করেছি সেই ভুলটা আমি জীবনে আর দ্বিতীয়বার করব না। কথাটা বলে ওয়াং ফোনটা রেখে দেয়। পরের দিন সকাল হয়ে গেলেও শাও চাও তখনও ঘুমাচ্ছিল। ওয়াং দেখতে পায় সোফার নিচে গত রাতে শাও চাও যে হিল জুতোটা পরে এসেছিল সে দুটো আছে। আর সেই সময় এই জুতো দুটো দেখে খুব রাগ হয়ে যায় ওয়াংয়ের। ও তখন জুতো দুটো নিয়ে জানলা থেকে বাইরে ছুঁড়ে মারে। আসলে কোনো রকমের হিল জুতো একদম পছন্দ করে না ওয়াং। সেটা হচ্ছে ওর মা হিল জুতো পরতো আর সেই হিল জুতো নিয়ে ওকে অনেক অত্যাচারও করতো। তখনই ওয়াং দেখতে পায় যে ওর বাড়ির সামনে হান এসেছে ওর সাথে দেখা করতে। এটা দেখে ওয়াং তাড়াতাড়ি করে ঘরে চলে যায় দরজায়, আর সেটা ভেতর থেকে শক্ত করে লক করে দেয়। হান তখন দরজায় আসে, বেশ কিছুবার নকও করে, কিন্তু ওয়াং ভেতর থেকে কিছুতেই দরজা খোলে না। তো হান তারপর আবার ওখান থেকে চলে যায়। কিছু সময় পরে খুব বাজে কোনো স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় শাও চাওয়ের। আসলে হানের থেকে ব্রেকআপটা কিছুতেই শাও চাও মেনে নিতে পারছে না, তাই এরকম প্যানিক অ্যাটাক হচ্ছে। ঘুম থেকে উঠে শাও চাও তখন ওর সেই জুতো দুটো খুঁজতে থাকে। ওয়াং এসে বলে, আমি জুতো দুটো ফেলে দিয়েছি। শাও চাও অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন? ওয়াং বলে, আমার হিল জুতো একদম পছন্দ নয়। শাও চাও বলে, ওটা আমাকে হান গিফট করেছিল। ওয়াং বলে, আমি তোকে ওরকম দুটো কিনে দেব। এটা শুনেই শাও চাও তখন চলে যায় ঘর থেকে বেরিয়ে যাবে বলে, কিন্তু দরজাটা দেখে লক করা। ওয়াং বলে, তুই কি আবারও হানের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? শাও চাও বলে, কখনো না। ও একটা ঠকবাজ, ও আমাকে ঠকিয়েছে, ওর সঙ্গে কেন দেখা করতে যাব আমি? তুই ঠিক বলেছিলি, পুরুষ মানুষ মানেই খারাপ। এর থেকে রাস্তার একটা কুকুরকে খাওয়ানো ভালো, ও অন্তত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে থাকবে। কথাগুলো বলার পরে শাও চাও আবার নিজেই কান্না করতে থাকে আর বলে, না না, হান এতটা খারাপ হবে না। আমার মনে হয় হানের নিশ্চয়ই কিছু হয়েছে, তাই এরম করছে। ও কি আমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না? আমি ওকে ছাড়া থাকবো কি করে? ওয়াং বলার মতো কোনো শব্দ খুঁজে পায় না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর ওয়াংকে দেখা দেখি শাও চাও সিগারেট খাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, কোনোদিনও খায়নি তো। ওয়াং আবারও শাও চাওকে নিয়ে বেরিয়ে পড়ে ঘুরতে, যাতে ওর মনটা ভালো হয়ে যায়। বারে এসে অনেক অনেক ড্রিঙ্ক করতে থাকে, আর তারপর যখন মাতাল হয়ে যায় আবারও হানের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ওয়াং বারণ করলেও তার কোনো বারণ শুনতে চায় না। এইভাবে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে যায়। গাড়ির ধাক্কা থেকে কোনোভাবে ওয়াং ওকে বাঁচায় আর খুব জোরে মেরে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? সব থেকে ভালো হবে তুই ওকে ভুলে যা। কথাটা শুনে শাও চাও অনেক কান্না করতে থাকে আর বলে, আমি পারবো না ভুলতে। ওকে ভুলে যাওয়ার থেকে হয়তো আমার কাছে মরে যাওয়াটা অনেক সহজ। ওয়াং বলে, তোর কাছে তো আমি আছি। আমি তোকে কোনোদিনও ছেড়ে কোথাও যাব না। যতদিন তুই আমার সাথে থাকবি ঠিক ততদিন আমিও তোর সঙ্গে থাকবো। তারপর ওয়াং যখন ফিরে আসে ওর বুক স্টোরের সামনে, ও দেখতে পায় ওখানে হান অনেকক্ষণ আগে থেকেই অপেক্ষা করছে। তখন দুজনে মিলে পাশাপাশি হাঁটতে থাকে। হান যখন সিগারেট অফার করে ওয়াংকে, ওয়াং বলে, ছেড়ে দিয়েছি। ওয়াং বলে, তুমি কি শাও চাওকে নিয়ে যাবে না? হান বলে, সময় হচ্ছে সব থেকে বড় ওষুধ। সময়ের সাথে সাথে ও সমস্ত কষ্ট ভুলে যেতে পারবে। এরপর দুজনে মিলে ওখানে যে ডলের ভেন্ডিং মেশিন রয়েছে সেখানে চলে আসে। হান বলে, আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তোমার সঙ্গে যদি আমার দেখা নাও হতো তাহলেও আমাদের সম্পর্ক শেষ হয়ে যেত। আমি বিগত 5-6 বছর ধরে ওর সঙ্গে এক প্রকার জোর করেই রয়েছি। এতগুলো বছরে সত্যিকারের কাউকে ভালোবাসলে ঠিক কেমন অনুভূতি হয় সেটা আমি এখন অনুভব করতে পারছি। আর সাথে সাথে সে যে আমার কখনো হবে না সেটা যখন বুঝতে পারছি তখন বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। ভেন্ডিং মেশিনে খেলতে খেলতে হান তখন সত্যি সত্যি একটা পুতুল পেয়ে যায়, যেটা দেখে অজান্তেই ওয়াংয়ের মুখে হাসি ফোটে। আর ওয়াংয়ের হাসি দেখে হান সেও খুব খুশি হয়ে যায়। ওয়াং বলে, হান, সেদিন রাতের কথা তুমি ভুলে যাও। হান বলে, আমি জানি তুমি তোমার বেস্ট ফ্রেন্ড শাও চাওকে কোনোভাবেই কষ্ট দিতে চাও না, কিন্তু সেদিন রাতটাই আমার কাছে সব থেকে সুন্দর রাত। তাই তুমি আমাকে কখনোই বাধ্য করতে পারো না সেদিন রাতের কথা ভুলে যাওয়ার জন্য। আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। কথাগুলো বলে হান ওখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে যায়। শাও চাওকে ঘুমিয়ে থাকতে দেখা যায় আর শাও চাওয়ের পাশেই ওয়াং।
ওয়াং তখন হঠাৎ করে কিছু একটা শব্দ শুনতে পায়, আর সেই শব্দ শুনে ও ঘরের বাইরে চলে আসে। এরপর দরজা খুলে ওয়াং যখনই বাইরের দিকে চলে আসে, সিঁড়ির ওপরে ওর মৃত মাকে দেখতে পায়। আর সিঁড়ির ওপরে তাকিয়ে দেখে সেখানে ছোট্ট ওয়াং দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে যে ছোট্ট ওয়াং সেই তার নিজের মাকে মেরে ফেলেছিল। আর যেটা দেখে ওয়াং প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এইরকমই বাজে একটা স্বপ্ন দেখে ওয়াংয়ের তখন ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তখন ও দেখে যে ওর পাশে যে গত রাতে শুয়েছিল শাওচাও, সে কিন্তু এখন আর নেই। ওয়াং তখন তাড়াতাড়ি করে ফোনটা বের করে শাওচাওকে কল করে, কিন্তু শাওচাওয়ের ফোনটাও সুইচ অফ। ফোন সুইচ অফ দেখে তো খুবই চিন্তা করতে থাকে ওয়াং তাড়াতাড়ি করে নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সারা দিন ধরে যেখানে যেখানে শাওচাও যেতে পারে সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে গিয়ে খোঁজে। শাওচাওয়ের বাড়িতে যায়, যে বারটাতে ওরা বেশিরভাগ সময় কাটায় সেই বারেও যায়, কিন্তু কোথাওই খুঁজে পায় না শাওচাওকে। রাতে এইরকমভাবেই বাইক চালাতে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কের বোতলের ওপর বাইকের চাকা উঠে যায়, আর তাতে করে বাইক থেকে খুব জোরে নিচে পড়ে যায় ওয়াং। আর সেই রাস্তাতেই ওয়াং জ্ঞান হারায়। পরের দিন সকালবেলা ওয়াংয়ের যখন জ্ঞান ফেরে, ও দেখতে পায় ও একটা হসপিটালে রয়েছে, আর ওর সামনে দাঁড়িয়ে রয়েছে হান। ওয়াং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হান বলে, পুলিশরা রাস্তা থেকে তোমাকে উদ্ধার করেছে। তোমার ফোনে শেষ দুটো নাম্বার ছিল শাওচাও আর আমার। শাওচাওকে ফোন করেছিল, কিন্তু শাওচাওয়ের ফোনটা সুইচ অফ পেয়েছে, তাই আমাকে করেছিল। আর সেখান থেকেই আমি সমস্ত খবর পেয়েছি। ওয়াং বলে, তুমি কি শাওচাওকে খুঁজে পেয়েছো? হান বলে, না। ওয়াং বলে, আমার জন্যই শাওচাওয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি কারোর জীবনে না আসতাম তাহলে তোমরা দুজনে সুখী থাকতে। হান বলে, তুমি কিচ্ছু করনি। ওয়াং বলে, আমিই করেছি। এরপর ওয়াং যখন হসপিটালে দাঁড়িয়েছিল সেই সময় ওর ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। ফোনটা এসেছিল পুলিশ স্টেশন থেকে। এই ফোন পেয়েই ওয়াং তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চলে যায়, আর ওখানে লকআপের ভেতর দেখতে পায় শাওচাওকে। শাওচাও তখন ওয়াংয়ের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। ওয়াং বলে, বাড়ি চল। এরপর পুলিশ স্টেশন থেকে ওয়াং শাওচাওকে ছাড়িয়ে নিয়ে আসে। শাওচাও তখন ওয়াংয়ের হাতটা শক্ত করে ধরে আর প্রমিস করে যে সে নতুন একটা জীবন শুরু করার চেষ্টা করবে। এরপর ওরা দুজন মিলে ঘরটাকে খুব সুন্দর করে সাজাতে থাকে। ওদের জীবনে সমস্ত কিছু নতুন করে শুরু হচ্ছে আবার। এইভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। ওয়াং এর পর ওর মৃত মায়ের ছবিটা শাওচাওকে দেখায়, আর শাওচাও দেখে একেবারে অবাক হয়ে যায় যে সত্যি সত্যি ও তো একেবারেই ওয়াং এর মায়ের মতো দেখতে। শাওচাও তখন ওয়াংকে জড়িয়ে ধরে, কারণ শাওচাও জানে ওয়াং তার মাকে কতটা ভালোবাসতো। এরকমই একদিন একটা রেস্টুরেন্টে ওয়াং আর শাওচিয়াং একসঙ্গে খাচ্ছিল। সেই সময় শাওচাওয়ের বাবা দেখা করতে আসে শাওচাওয়ের সঙ্গে। শাওচাওয়ের বাবা বলে যে হানের মতো একটা ভালো ছেলেকে তুই কেন ছেড়ে দিয়েছিস? শাওচাও ওর বাবাকে পছন্দ করে না, কারণ শাওচাওয়ের বাবা ওর মাকে অনেক মারধর করতো। সেই জন্য ওর বাবাকে ও কিচ্ছু বলে না। আর তাছাড়া শাওচাও তো নিজে হানকে ছাড়েনি, হান নিজেই তো শাওচাওকে ছেড়ে দিয়েছে। ওর বাবা তখন শাওচাওকে অনেক বকাবকি করে, আর তারপর ওখান থেকে চলে যায়। ওয়াং আড়াল থেকে শাওচাও ওর বাবার সমস্ত কথাই শোনে। এরপর শাওচাও বলে যে ওর বাবা নতুন করে বিয়ে করেছে, আর তার একটা ছোট ভাইও আছে। আর শাওচাওয়ের মা সে এখন কানাডাতে আছে। তাদের দুজনের জীবনেই শাওচাও এখন বাড়তি একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। ওয়াং বুঝতে পারে যে বাবা মা থাকলেই যে আপনজন থাকে তা কিন্তু নয়। এমন অনেক সময় হয় যে বাবা মা জীবিত আছে, কিন্তু তবুও মানুষ খুবই একা। এরকমই রাতে শাওচাও আর ওয়াং একসঙ্গে ব্রাশ করছিল। শাওচাও বলে, আমি হানের সঙ্গে যোগাযোগ করেছি, ঠিক করেছি ওর সঙ্গে আমি ফেস টু ফেস কথা বলবো। কথাটা বলে ওখান থেকে শাওচাও চলে যায়। ওয়াং বলে, আমি কি আসবো? শাওচাও বলে, না, দরকার হবে না। পরের দিন সকাল হয়ে গেলেই শাওচাও বেরিয়ে যায় হানের সঙ্গে দেখা করতে। আর সেই সময় ওয়াং চলে আসে রুফটপে। সেখানে সে নিজের মনের মতো করে একা সময় কাটাতে থাকে। এই সময় ওয়াং পেছনে তাকিয়ে দেখে ওখানে শাওচাও দাঁড়িয়ে আছে, আর শাওচাও সাথে করে একটা পিৎজা নিয়ে এসেছে। এরপর দুজন মিলে গল্প করতে থাকে পিৎজা খেতে খেতে। শাওচাও বলে, আজকে হানের সঙ্গে দেখা হয়েছে, আমারও মনে হচ্ছে যে হানের থেকে দূরে এসে ঠিকই হয়েছে। ও আমাকে ছাড়াই ভালো আছে, তাহলে বেকার বেকার আমি ওর জীবনে কেন বাধা হয়ে দাঁড়াবো? ওয়াং বলে, তুই কি জানতে চাস কোন মেয়েটার জন্য হান তোকে ঠকিয়েছে? শাওচাও তখন অবাক হয়ে
ওইয়াংয়ের দিকেই তাকায়, যেন শাওচাও জানে ওইয়াংয়ের জন্যই হান ওকে ঠকাচ্ছে। তারপর শাওচাও বলে, আমি জানতেও চাই না, জেনে আর কি করব আমি। ওইয়াং আজকে শাওচাওকে সমস্ত কিছু বলতে চেয়েও বলতে পারল না। এরপর হানকে এয়ারপোর্টে দেখতে পাওয়া যায়, আর ওর সঙ্গে দেখা করতে এসেছে ওইয়াং। আসলে আজকে হান এই চায়না ছেড়ে চলে যাবে জাপানে, আর সেই জন্যই ওর কাছ থেকে যে জাপানি বইটা ধার নিয়েছিল সেই জাপানি বইটা ওকে আবার ফিরিয়ে দেয়। হান বলে, কোম্পানি থেকে আমাকে সবসময় টোকিও শহরে পাঠাতে চেয়েছিল, এত বছর ধরে আমি ডিলে করেছি, আর এখন আমার মনে হচ্ছে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। আমি জানি শাওচাওকে তুমি খুব ভালো রাখবে। ওইয়াং বলে, শাওচাও তোমাকে ছাড়া ভালো থাকবে না। হান বলে, তুমি সত্যি করে একটা কথা বলো তো, এতগুলো দিনে তুমি আমাকে একটা দিনের জন্য ভালোবাসোনি? ওইয়াং তখন হানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর তারপর হানকে শক্ত করে জড়িয়ে ধরে। হান বলে, তোমার যদি আমাকে বিয়ে করতে ইচ্ছে করে তাহলে তুমি শুধু আমাকে একবার জানিও, আমি সাথে সাথে এখানে ফিরে আসবো। ওইয়াং বলে, আর কয়েক বছর পরে যদি তোমার মন আবারও বদলে যায় এইভাবে? হান বলে, 100 বছর পেরিয়ে গেলেও আমি আর বদলাবো না। আমি জীবনে প্রথম দিন থেকে তোমার মতো ভালোবাসাকেই চেয়ে এসেছি, আর আমি সেটা পেয়েছি। তোমাকে ছাড়া আমি আর জীবনে কাউকে নিয়ে কিছু ভাবতে চাই না। কথাগুলো শুনে ওইয়াংয়ের চোখ থেকে জল পড়তে থাকে। হান বলে, আমি তোমাকে সব সময় মনে রাখবো। এরপর ওইয়াংকে একা রেখে হান ওখান থেকে চলে যায়। ওইয়াং তখন বুঝতে পারে যে কাউকে ভালোবাসলে তার থেকে দূরে থাকাটা ঠিক কতটা কষ্টের, আর তাকে ভুলে থাকাটা আরও বেশি কষ্টের। এয়ারপোর্ট থেকে ওইয়াং তারপর সোজা চলে আসে বাড়িতে। এসে বাড়িতে চারিদিকে শাওচাওকে ডাকতে থাকে, কিন্তু শাওচাওয়ের কোনো সাড়া পাওয়া যায় না। ওইয়াং তখন টেবিলের ওপর সেই বালাটা দেখতে পায়, যে বালাটা ও শাওচাওকে উপহার দিয়েছিল। সেই বালাটা কাটা অবস্থায় রয়েছে, মানে শাওচাও হাত থেকে জোর করেই ওটা খুলেছে। শাওচাওকে খুঁজতে খুঁজতে ওইয়াং তখন বাথরুমের দরজাটা বারবার করে নক করে, কারণ বাথরুমের দরজাটা ভেতর থেকে লক ছিল। শেষমেশ ওইয়াং দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে খুলেই ফেলে, আর ভেতরে যা দেখে সেটা দেখে একেবারে অবাক হয়ে যায় ওইয়াং। বাথটাবের ভেতরে শাওচাওয়ের মৃতদেহ পড়ে রয়েছে, কারণ শাওচাও সুইসাইড করেছে। আসলে ব্যাপারটা হচ্ছে, শাওচাও যেদিন হানের সঙ্গে শেষবার দেখা করতে গিয়েছিল, হান শাওচাওকে জানিয়ে দিয়েছিল যে ও আসলে ভালোবাসে ওইয়াংকে। আর সেটা জানার পরে শাওচাও আর ওইয়াং হানের মধ্যে থার্ড পার্সন হয়ে থাকতে চায় না। শাওচাও বুঝতে পেরেছিল যে শাওচাওর জন্যই ওইয়াং আর হান এক হতে পারছে না, তাই শাওচাও নিজের জীবনটা ঠিক এইভাবে বলি দিয়ে দিল, যাতে হান আর ওইয়াং এক হতে পারে। শাওচাওর এই অবস্থা দেখে খুব শরীর খারাপ লাগতে থাকে ওইয়াংয়ের। ওর ভীষণ বমি পায় সেই সময়। আর ঠিক সেই সময় ওখান থেকে বেরোতে গিয়ে সিঁড়ির ওপর থেকে গড়িয়ে পড়ে যায় ওইয়াং, আর ঠিক ওইখানেই ওইয়াং জ্ঞান হারায়। এরপরে ওইয়াংয়ের জ্ঞান ফেরে, ও তখন হসপিটালে। ডাক্তার বলে, তোমার বাড়ি থেকে কেউ আসেনি কেন? ওইয়াং বলে, কেউ নেই। ডাক্তার বলে, এখন থেকে তোমার সাবধানে থাকতে হবে, কারণ তুমি প্রেগনেন্ট। যেটা শুনে একেবারে অবাক হয়ে যায় ওইয়াং। ডাক্তার বলে, ওইয়াংয়ের শরীরে একটা রোগ রয়েছে, ওইয়াং বাচ্চা জন্ম দিতে পারবে না, তার থেকে ভালো ওইয়াং এখনই অ্যাবর্শন করিয়ে নিক। কিন্তু ওইয়াং সেটা না করেই হসপিটাল থেকে চলে আসে। ও যখন আবারও বাড়িতে ঢুকতে যায়, সেই সময় বাড়ির যে মালিক ছিল সে বলে স্পেশাল ক্লিনারদের দিয়ে তার বাড়িটাকে পরিষ্কার করানো হয়েছে। যেহেতু বাথরুমের ভেতরে শাওচাও সুইসাইড করেছিল, তো সেখানে অনেক রক্ত পড়েছিল। ওইয়াংয়ের তখন চোখ যায় ওখানে তারে বেঁধে থাকা সেই হিল জুতোটার ওপর, যেটা ও নিজে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর এটা দেখতেই মনে পড়ে যায় শাওচাওর সঙ্গে কাটানো সেই ভালো মুহূর্তগুলোর কথা, যে দিনগুলো ওইয়াংয়ের জীবনে সত্যি রঙিন দিন ছিল। এইভাবে অনেকগুলো মাস কেটে যায়। ওইয়াং জাপানে এসেছে হানের সঙ্গে দেখা করতে। ওইয়াং এখন 8 মাসের প্রেগনেন্ট। জাপানে এসে শাওচাওর যে প্রিয় জাপানি ডিশটা সেটা ও খেতে থাকে, আর মনে করতে থাকে শাওচাওয়ের কথা। এরপরে ওইয়াং ফোন করে হানকে। হান জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? ওইয়াং বলে, আমি এখন কোথায় আছি সেটা বলার আগে আমার তোমার সাথে কিছু কথা রয়েছে। আমার যখন 10 বছর বয়স ছিল, আমার মা হিল দিয়ে আমাকে অনেক মারতো, আর এরকম হিল জুতো পরে থাকার কারণে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার মা মারা যায়।
আমার মাকে হুবহু শাও চাওয়ের মতো দেখতে ছিল, তাই আমি ভেবেছিলাম শাও চাওয়ের সঙ্গে থাকলে আমি আমার মায়ের সঙ্গে সারা জীবন থাকতে পারবো। তাই আমি আমার ভালোবাসার কথা ভুলে আমি আমার মায়ের সাথে থাকাটাই বেছে নিয়েছিলাম। কিন্তু শাও চাও আমার নিজের বাড়িতেই সুইসাইড করেছে। তুমি কি আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে? হানের থেকে উত্তর শোনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসে থাকে ওইয়াং, কিন্তু ফোনের ওপার থেকে হানের কোনো উত্তর আসে না, যেটা দেখে ওইয়াং প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে, কান্না করতে থাকে। বুঝতে পারে যে হান সেও এখন ওইয়াংকে আর চায় না, কারণ ওইয়াং তো শাও চাওয়ের মৃত্যুর জন্য দায়ী। ঠিক সেই সময় ওইয়াংয়ের পেটে অনেক ব্যথা করতে শুরু করে, আর সেই ব্যথাটা ওইয়াং তখন কিছুতেই সহ্য করতে পারছিল না। এরপর ওইয়াংকে সবাই মিলে হসপিটালে ভর্তি করে। এরপরে ওইয়াংয়ের একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়, যার নাম ওইয়াং রাখে শাও চাও। তার বেস্ট ফ্রেন্ডের নামটাই তার মেয়ের নামে রাখে। আর তারপর শাও চাও হানকে জানায় যে তার গর্ভে হানের সন্তান ছিল। দেখতে দেখতে এরপর অনেকগুলো বছর কেটে গেছে। শাও চাও এখন অনেকটা বড় হয়েছে। ছোট্ট শাও চাও জাপানেই তার বাবা হানের সঙ্গে থাকে, কিন্তু এই ছোট্ট শাও চাওয়ের জন্ম দেওয়ার পর ওইয়াং মারা গেছে। ওই যে ওইয়াংয়ের একটা রোগ ছিল, সে কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না, তাতে তার জীবনের ক্ষতি। হান তার ছোট্ট মেয়ে শাও চাওকে নিয়ে অনেক খুশি আছে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের গল্প। আজকের এই গল্পটা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। শাও চাও আর ওইয়াং পরস্পরের ভীষণ ভালো বন্ধু ছিল, কিন্তু ওইয়াং সেই বন্ধুত্বটা রাখতে পারেনি। শাও চাওয়ের বিশ্বাস ভেঙে সে হানের সঙ্গে একসাথে সম্পর্কে এসেছিল, কিন্তু এটা করার পরে সে বুঝতে পেরেছিল সে ভুল করেছে, তাই আবারও সেটাকে শুধরে নেওয়ার জন্য ও সবসময় শাও চাওয়ের সঙ্গেই থাকা শুরু করলো। কিন্তু হান বারবার করে তাকে বুঝিয়ে দিত যে হান তাকে অনেক ভালোবাসে। শাও চাও যে মেয়েটা ছোটবেলা থেকে ভীষণ হাসি খুশি ঝলমলে প্রাণোচ্ছল একটা মেয়ে, সেই মেয়েটাও ব্রেকআপের জন্য হঠাৎ করে একেবারে শেষ হয়ে গেল। আর নিজের বন্ধুকে আর নিজের এক্স বয়ফ্রেন্ডকে এক করে দেওয়ার জন্য সে নিজের প্রাণটা বলিদান দিল। কিন্তু ওইয়াং তার নিজের রোগের জন্য বাচ্চাটা জন্ম দেওয়ার পরে মারা গেল। হানের সঙ্গে একসঙ্গে সুখে থাকা আর হলো না ওইয়াংয়ের। ওইয়াং সে তার জীবনে শাস্তি পেয়েছে। শাও চাওয়ের মতো প্রাণোচ্ছল একটা মেয়েকে ঠকানোর জন্য, তার জীবন কেড়ে নেওয়ার জন্য ওইয়াং সেও সারা জীবনে সুখ পেল না। আর হান যে শাও চাওকে পাত্তা না দিয়ে ওইয়াংয়ের পেছনে ছুটেছিল ভালোবাসা পাওয়ার জন্য, সেই হানও কিন্তু ওইয়াংয়ের থেকে ভালোবাসা পাওয়ার আগেই ওইয়াং তাকে ছেড়ে চলে গেল। হান যতদিন বেঁচে থাকবে, শাও চাও আর ওইয়াংয়ের মৃত্যু তাকে সারা জীবন তাড়া করে বেড়াবে, কারণ এই দুটো মানুষের মৃত্যুই হানের জন্য হয়েছে, হানের ভুলের জন্য হয়েছে। হান এভাবেই তার মেয়ের সঙ্গে একসাথে থেকে যাবে।